আসসালামু আলাইকুম সবাইকে আমাদের লেকচারে হচ্ছে স্বাগতম। আজকে আমাদের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের উপরে হচ্ছে আমরা সিকিউ আর এমসিকিউ বেসড ফাইনাল শর্ট ক্লাস নিব। সো এই চ্যাপ্টারটা আসলে তোমার দুইটা পার্টে হচ্ছে বিভক্ত, একটা হচ্ছে পরমাণুর মডেল, একটা হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমাদের বেসিক্যালি যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে হচ্ছে আসতে দেখা যায়। আর পরমাণু মডেল থেকে হচ্ছে তিনটার মতো হচ্ছে তোমার ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশন থেকে হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে ম্যাথ আসে আর কি। আমরা এগুলো একটু দেখি। আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে একটা ম্যাথ থাকবে, এবং এই যে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই জায়গাটা, ঠিক আছে দেখছো, আর তোমার যদি এই জায়গাটা থেকে, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর তোমার হচ্ছে যে এই ব্যাগ বা এই সমস্ত জিনিসপত্র, ব্যাগ শক্তি, এগুলো থেকে কোশ্চেন আসে। ওকে, আমরা যদি দেখি যে আমাদের এইখানে বলছে n = 2 শক্তিস্তর ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করো, তাহলে আমরা একটু ব্যাগ নিয়ে একটু কথা বলি। তো এখানে বেসিক্যালি আমাদের তিন ধরনের ফর্মুলা আছে। যদি হচ্ছে দেখো এখানে কি বলবো, দেখো এখানে বলবো হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য, এটা হাইড্রোজেন ম্যাক্সিমাম টাইমে হয়, বাট অন্যান্য জিনিসপত্রও হইতে পারে যেখানে একটা ইলেকট্রন থাকবে। ওকে, যেমন ধরো হচ্ছে আমি বলতে পারি হচ্ছে তোমার হিলিয়াম 1+, ঠিক আছে, হিলিয়াম 1+, অথবা হচ্ছে লিথিয়াম 2+। ওকে, আচ্ছা, সো এদের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কিছু ফর্মুলা। আচ্ছা, এক ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে যদি হয়, তাহলে আমরা যেটা বলবো হচ্ছে আর এন স্কোয়ার এপসাইলন নট বাই এম ই স্কোয়ার। ওকে, তারপরে আমরা ভি এর ফর্মুলা জানি, ভি এন হচ্ছে E/√4π এপসাইলন নট এম আর এন। ওকে, সো এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের জানতে হবে। এন হচ্ছে কক্ষপথের নাম্বার, এন হচ্ছে কি শক্তি স্তর, কততম শক্তি স্তর, ঠিক আছে। আচ্ছা, তো এনতম শক্তি স্তর অবস্থিত কোনো একটা হচ্ছে ইলেকট্রনের হচ্ছে তোমার ব্যাসার্ধ, তার ব্যাগ। ওকে, তার শক্তিরও ফর্মুলা আছে আমাদের কাছে। শক্তির ফর্মুলা আমাদের যে সেটা জানলে হবে যে -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/n²। এটা হচ্ছে এত জুল, কিন্তু এটা কিন্তু জুল আসবে আনসার, ঠিক আছে। তো আমরা এইভাবে হচ্ছে জিনিসগুলো ডিফাইন করতে পারি। আমি একটা কাজ করি, আমাদের হচ্ছে আসলে এই চ্যাপ্টারে এক ইলেকট্রন বিশিষ্ট লাগবে না, আমাদের হচ্ছে লাগবে আসলে হাইড্রোজেনের জন্য, ঠিক আছে। এটা হাইড্রোজেনের জন্য হচ্ছে তুমি ধরে নাও, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর জন্য। কারণ এক ইলেকট্রন বিশিষ্ট হইলেও যদিও এগুলো খাটে, কিন্তু এখানে একটা জেড আসে, ঠিক আছে, জেড আসে। আমরা জেডের আসলে প্যারেতে যেতে চাচ্ছি না, তো দরকার নেই, আমাদের এটা লাগে না। ওকে, কেমিস্ট্রিতে লাগে, তো তোমরা কেমিস্ট্রি থেকে হচ্ছে জিনিসটা পড়ে নিবা আর কি। আচ্ছা, তো এখানে দেখে নিই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা প্ল্যাঙ্কের হচ্ছে যেই ফর্মুলা ছিল, প্ল্যাঙ্ক, ওকে, প্ল্যাঙ্কস একটা ল ছিল। প্ল্যাঙ্কের ফর্মুলা কি ছিল মনে আছে? যদি হচ্ছে আচ্ছা, প্ল্যাঙ্কের ফর্মুলাটা আসলে হচ্ছে এখান থেকে আসছে, ঠিক আছে, কিন্তু এটা আসছে কিন্তু বোর কিন্তু বলছে জিনিসটা, যে বোর হচ্ছে বলছিল কি মনে আছে, এক শক্তিস্তর থেকে যদি অন্য শক্তিস্তর যদি ইলেকট্রন জাম্প করে, সেক্ষেত্রে আমার দেখা যায় একটা হচ্ছে শক্তি নিঃসরিত, একটা হচ্ছে শক্তি হচ্ছে তোমার নির্গত হয়। তো যে শক্তিটা হচ্ছে আমার নির্গত হয়, সেই শক্তিটা হচ্ছে তোমার দুইটা শক্তি স্তরের যে পার্থক্য এনার্জির, তাদের ডিফারেন্সের সমান। সাপোজ হাইড্রোজেন পরমাণু, সাপোজ, ঠিক আছে, তো এটা মনে করো হচ্ছে নিউক্লিয়াস। এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, সেটা যদি হচ্ছে এখান থেকে এখানে জাম্প করে, তখন দেখা যাবে সেটার জন্য তাকে একটা এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। তো এই এনার্জিটা যে সাপ্লাই দিব, সেটা আসলে কি, সেটা হচ্ছে E2 - E1, অর্থাৎ দুইটা শক্তি স্তরের পার্থক্যের সমান। আমরা বলতে পারি এটাকে ডেল বলো, ডেল ই। এখানে যদি এফ কম্পাঙ্কের যদি একটা আলো ফেলতে হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এরকম, ডেল ই ইকুয়াল টু E2 - E1, যেটা হচ্ছে HF এর সমান। ওকে, E = HF, এটা হচ্ছে প্ল্যাঙ্কের হচ্ছে সূত্র থেকে হচ্ছে আমরা লিখলাম আর কি। আচ্ছা, যদি হচ্ছে উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, আমি যদি এনার্জি দেই তাহলে ইলেকট্রনটা বাইরের দিকে নির্গত হবে, যদি এনার্জি নিয়ে ফেলি তাহলে হচ্ছে ইলেকট্রনটা ভেতরের দিকে জাম্প করবে। ওকে, সো বেসিক কথা হচ্ছে এনার্জি অ্যাবজর্ভ করলে, এনার্জি যদি অ্যাবজর্ভ করে তাহলে হচ্ছে ইলেকট্রন বাইরের শক্তি স্তরে হচ্ছে জাম্প করবে। যদি এনার্জি যদি ইমিট করে বা নির্গমন করে বা নির্গত করে,
তখন ইলেকট্রন ভেতরের শক্তি স্তরে বা হচ্ছে নিম্ন শক্তির শক্তি স্তরে হচ্ছে জাম্প করবে ভিতরের দিকে আর কি। ওকে, এখানে যদি বলি n = 2 শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করতে বলছে, আমরা আসলে ডিরেক্ট ফর্মুলা বললেই হচ্ছে হয়ে যাবে। ব্যাগ নির্ণয় করতে বলতে, তাই না? তাহলে হচ্ছে বি কি ছিল মনে আছে? E/√, ওকে। আমাদের তো আবার ভি এর ফর্মুলা জানার জন্য আমাদের আবার আর লাগবে। আমাদের একটু আরটা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে RN-টা জানো। RN হচ্ছে তোমার n² h² ε0/π me²। সো এটা তুমি চাইলে এভাবে না করে এইভাবে করতে পারো, r0 n²। r0 হচ্ছে তোমার কত? তোমার হচ্ছে ইলেকট্রনের যে হচ্ছে প্রথম যে হচ্ছে তোমার শক্তি স্তর আছে তার যেই হচ্ছে তোমার ব্যাসার্ধটা সেটা। ওকে, সো আমরা যদি এখানে r0 এর ভ্যালু বসাই দিই তাহলেও হবে। আমরা উপর থেকেও জিনিসটা করে আসতে পারি। আমি জাস্ট উপর থেকে করতেছি, ঠিক আছে? উপর থেকে করলে হচ্ছে তোমরা NH এগুলো বসাবে, আমি জাস্ট এগুলো ক্যালকুলেট করতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি কত আসে বলো তো? n = কত? 2। আমি জিনিসগুলো জাস্ট এখানে বসাই, তাহলে হচ্ছে জিনিসটা সুবিধা হবে। 2² ইন্টু এইচ হচ্ছে, দেখো এইচ কিন্তু তোমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দেওয়া আছে। ওকে, 6.6 ইন্টু 10⁻34 হোল স্কোয়ার। ε0 মানে কিন্তু তোমার 8.854 ইন্টু 10⁻12। ওকে, তারপর হচ্ছে ডিভাইডেড বাই পাই। এম হচ্ছে তোমার ইলেকট্রনের ম্যাস 9.1 ইন্টু 10⁻31। ইলেকট্রন এর যেই চার্জের ভ্যালু সেটা 1.6 ইন্টু 10⁻19 হোল স্কোয়ার। এটা করলেও হবে। আমি জাস্ট একটু বলি, এটা করলেও হবে। এটা করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমার কত পাবা, আমি জাস্ট একটু ক্যালকুলেট করে বলতেছি। এটা আসলে ইজিলি ক্যালকুলেট করে ফেলা যাবে। আসবে হচ্ছে এরকম 2.12 ইন্টু 10⁻10 মিটার বা হচ্ছে 2.12 অ্যাংস্ট্রম। ওকে, সো এটা তোমরা চাইলে আরেকভাবে করতে পারতা, সেটা হচ্ছে RN = r0 n²। এখানে r0 হচ্ছে বোর ব্যাসার্ধ, ঠিক আছে? r0 এর ভ্যালু কত সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি, 0.53 অ্যাংস্ট্রম। তো 0.53কে তুমি 2² দিয়ে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে যে উদ্দীপকের কি বলছে, উদ্দীপকের প্রদত্ত তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য ABC এর মধ্যে কোনটি দায়ী? আমাকে বলছে 6513 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হয়। দেখো, একটা হচ্ছে এ থেকে, দেখো 4 থেকে হচ্ছে 2 আসছে, একটা হচ্ছে 3 থেকে 2 আসছে, একটা হচ্ছে 3 থেকে 1 আসছে। ওকে, তাহলে আমাদের দেখতে হবে 6513 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা কখন নির্গত হচ্ছে। সেটার জন্য আমি জাস্ট এই পাশে দেখি। প্রথমে এই ধাপে দেখো তো, এই ধাপে হচ্ছে তোমার 4 থেকে 2 আসতেছে। আমরা শক্তির পার্থক্য থেকে দেখতে পারি E2 - E1 = HF, তাই না? এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি যে F সমান হবে হচ্ছে তোমার E2 - E1/H। আবার F সমান C/λ E2 - E1/H। এখান থেকে আমরা ল্যামডা হচ্ছে লিখতে পারি এইভাবে, HC/E2 - E1। তাহলে এই ল্যামডাটা হচ্ছে আমরা বারবার বের করবো আর কি। এটা আমি না দিয়ে আমি জাস্ট বলি, এটা হচ্ছে জেনারেলি লিখলাম আর কি, ঠিক আছে? এটা কি লিখলাম? জেনারেলি হচ্ছে এটা লিখলাম, নর্মালি এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এই ফর্মুলাটা জানি। ওকে, এখন যদি এ ধাপে দেখি,
এই ধাপে ল্যামডা এ কত হবে দেখো, এখানে বসাও ভ্যালুগুলো। এইচ বসালাম, সি হচ্ছে বসালাম E2 মাইনাস E1। চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, বা আমি যদি এখান থেকে ডিরেক্ট বলে ফেলি, দেখো তো দেওয়া আছে -0.85 আর -3.4। তাহলে জাস্ট এই দুইটা বিয়োগ করে দাও, -0.85 মাইনাস কত ছিল এটা, 3.4। 3.4 তবে মনে রাখবা এটা কিন্তু তোমার ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। তবে এটা তোমার হচ্ছে দেখতে হবে 1.6 × 10⁻³ -90 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো এখান থেকে তুমি ল্যামডাটা ডিরেক্ট পেয়ে যাবে আর কি। তো এরকম কিন্তু আমার 3 ধাপের মধ্যেই করতে হবে। 34 × 3 × 10⁸, তারপর হচ্ছে -0.85 প্লাস 3.4 ইন্টু 1.6 × 10⁻⁻19। এটা আসবে হচ্ছে তোমার 4872 অ্যাংস্ট্রম। সিমিলারলি তুমি বি এর জন্য বের করবা, ল্যামডা বি সব সেম। জাস্ট এখানে বি এর জন্য কিন্তু দেখো, বি এর জন্য তোমার 3 থেকে 2 আসতেছে, তার মানে -1.5 থেকে -3.4 বিয়োগ যাবে। তাহলে -1.5 থেকে -3.4 বিয়োগ যাবে, কিন্তু 1.6 × 10⁻⁻19 কে দিতে হবে। এখান থেকে আমি ল্যামডা বিটা পেয়ে যাব, যেটা আমার যদি ক্যালকুলেট করে আসবে হচ্ছে 1.5 3.4, এটা আসবে হচ্ছে 6538.82 অ্যাংস্ট্রম। সিমিলারলি সি এর জন্য সেমভাবে ল্যামডা বি সি করতে হবে। আচ্ছা, সো সেমভাবে যদি করতে যাই, এখানে সেমভাবে উপরের জিনিসগুলো বসবা। আর নিচে হচ্ছে সি এর জন্য দেখো তো, সি এর জন্য হচ্ছে 3 থেকে 1, তার মানে -1.5 থেকে -13.6। ইলেকট্রন ভোল্ট কিন্তু, তাহলে 1.6 × 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে। সেখান থেকে আমি ল্যামডা সিটা দেখব, এটা আসবে হচ্ছে 1026.77 অ্যাংস্ট্রম। তাহলে বলো কোনটার সাথে মিলে? আমাদের কিন্তু বলতে 6513 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা কণা নির্গত হয়, তাহলে এটা কিন্তু তোমার বি এর সাথে মিলতেছে, অনেকটা মিলতেছে। এটা বলতে পারি কিন্তু আমাদের হচ্ছে বিধাপ, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যে নিশ্চয়ই বিধাপ সংগঠিত হচ্ছে এবং এর ফলে এই কণাটা নির্গত হচ্ছে। এখানে বলছে দ্বিতীয় শক্তি স্তরের হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখানে আমরা ফর্মুলা যেটা বলছিলাম যে তুমি R2 ইউজ করতে পারো, n² h² ε0 ডিভাইডেড বাই পাই m e² থেকে, এখান থেকে করতে পারো। আমি জাস্ট বলি কী করবো, 2² 6.626 34 হোল স্কোয়ার ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 ε0 লিখলাম। মিনিট, ওকে, এটা কোনো কারণে মুছে গেছে, আমি জাস্ট একটা কাজ করি, আবার লিখি যে R2 হচ্ছে n² h² ε0 বাই পাই m e², তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 2² 6.63 10⁻⁻34 8.854 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই পাই m ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা করলে হচ্ছে আমাদের ভ্যালুটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের আসলে আসবে 2.12 অ্যাংস্ট্রম। এইভাবে করতে পারো। আরেকবার কি বলছিলাম মনে আছে, R2 সমান কি লিখবা, R0 ইন্টু 2², এটা করলেও হয়ে যাবে, যেখানে R0 এর ভ্যালু হচ্ছে তোমার 0.53 অ্যাংস্ট্রম। ওকে,
আচ্ছা, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। সো সেমভাবে হচ্ছে আমরা এগুলো পারবো, সেম জিনিস, অথবা তোমরা ডিজিটাল টেস্ট পেপারে হেল্প নিতে পারো। ওকে, এরপর যদি বলি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যাওয়ার ফলে নির্গত বিকিরণ কি দৃশ্যমান হবে কিনা। ওকে, আমাকে কিন্তু বলছে প্রথম কোয়ান্টাম কক্ষপথে যাওয়ার সময় ফোটন নিঃসৃত হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু গড়টা কিন্তু তোমরা পারবা, কারণ সেম জিনিস ব্যাসার্ধ বের করতে বলছে। আর ঘ নাম্বারটা যদি বলি, তোমরা দেখো দ্বিতীয় থেকে হচ্ছে প্রথমে, তাহলে আমাদের E2 মাইনাস E1 কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াবে হচ্ছে -30। দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস লিখছিলাম, তোমাদের আগের এখানে একটু মনে করাই দিই। এখানে এটা কিন্তু জুলে ছিল, কিন্তু এটাকে চাইলে তোমরা লিখতে পারো এইভাবে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/n²। ওকে, এও লেখা যায়, কারণ -2.18 ইন্টু 10⁻18 এটার মানে হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে দেখি, আমরা দেখতে পাবো যে -13.6 বাই, দেখো উপরের শক্তি স্তর কত ছিল বলতো, 2 নম্বর, তাহলে হচ্ছে 2²। এটা হচ্ছে E2 মাইনাস 6 ডিভাইড বাই 1² হচ্ছে E1, কারণ দ্বিতীয় থেকে প্রথমে আসছে। ওকে, শক্তির পার্থক্য হচ্ছে এইটা, এত ইলেকট্রন ভোল্ট। তাই এটা কত ইলেকট্রন ভোল্ট আসে দেখো তো, এটা আসে হচ্ছে 4 প্লাস, এটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই 10.2 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে আমার ডেল ই, এটাই হচ্ছে আমার HF। সো এখান থেকে আমি বলতে পারি আবার HC বাই ল্যামডা, সি সমান এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা। সো সেখান থেকে আমি ল্যামডা বের করতে পারি এইভাবে, HC বাই 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে H হচ্ছে আমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সি হচ্ছে 3 × 10⁸, আর 10.2 ইন্টু এইটা। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা বাইর করি, তাহলে আমরা একটা ল্যামডা পাবো। ল্যামডা থেকে আমরা আসলে বলতে পারবো 10⁻34 ইন্টু 3 × 10⁸, 10.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এখান থেকে পেয়ে যাচ্ছি 1218.75 অ্যাংস্ট্রম, অথবা তুমি বলতে পারো এটাকে 121.875 ন্যানোমিটার। আমরা জানি আমাদের দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য কিন্তু তোমার 380 থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দৃশ্যমান ভিজিবল যে হচ্ছে রেঞ্জটা আছে। তো অবশ্যই এটার বাইরে 121, এটা বেসিক্যালি হচ্ছে তোমার ইনফ্রারেডের মধ্যে পড়ে, ঠিক আছে। সো আমরা সেজন্য হচ্ছে এটা দেখতে পাবো না আর কি, ওকে, দৃশ্যমান হবে না। আচ্ছা, এরপরে বলতে হচ্ছে একটা গড় বন্ধন শক্তি বের করার হচ্ছে একটা ম্যাথ। সো আমরা জানি ভর ত্রুটির ব্যাপারটা আমরা হচ্ছে মোটামুটি সবাই জানি, যে যখন একটা ইউরেনিয়াম বা হচ্ছে কোনো একটা পদার্থ যখন হচ্ছে গঠিত হয়, তখন ওইটা হচ্ছে কয়েকটা ম্যাটেরিয়াল দিয়ে গঠিত, কি, প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন। তো আমরা যদি আলাদা আলাদাভাবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনগুলো যদি মেজার করি, তাহলে একটা ভর পাই। এবং ওগুলো যখন একটা পরমাণু গঠন করে ফেলছে, তখন ওই পরমাণুটার একটা ভর পাই। আমরা দেখলাম যে হচ্ছে যখন গঠন করে ফেলে, তখন ওভারঅলি ভরটা কিছুটা হ্রাস পায়। ওই যে হ্রাস পাওয়ার যে পরিমাণটা, সেটাকে আমরা বলি কি বলতো, ভর ত্রুটি। তাহলে গ নম্বরে যদি ভর ত্রুটি বাই করতে পারি, তাহলে হচ্ছে আমাদের আসলে কাজটা হয়ে যাবে। তো এখানে বলতে হচ্ছে ইউরেনিয়ামের গড় বন্ধন শক্তি বের করতে, আমরা একটু ভর ত্রুটি DLM বাই করি। তো এখন ইউরেনিয়ামের মধ্যে কী কী আছে বলো তো, 92টা প্রোটন আছে, 235 মাইনাস 92টা নিউট্রন আছে। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের 92টা প্রোটন আছে, 235 মাইনাস 92 এতটা হচ্ছে নিউট্রন আছে। তাহলে এইটা থেকে বিয়োগ দাও হচ্ছে ইউরেনিয়ামের ভর। ইউরেনিয়ামের ভর আমাকে দিয়েছে কিন্তু দেখো 235 এইটা, তো এটা বিয়োগ দাও, এটা হচ্ছে তোমার ইউরেনিয়াম 92-235। তো এখান থেকে জাস্ট ডেলিয়ামটা বাইর করো, 92 এমপি কত দেখো তো, এমপি হচ্ছে 1.00728 AMU প্লাস 235 মাইনাস 92 MN কত, MN হচ্ছে তোমার 1.00876 মাইনাস হচ্ছে এটা 235
0.0439 এমএম। এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা যেটা হচ্ছে তোমার ভর ত্রুটি। এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 1.8785 এমএম। এটা হচ্ছে ডেলএম। আমাদের গড় বন্ধন শক্তি কীভাবে বের করি বলো তো? গড় বন্ধন শক্তি হচ্ছে তোমার মোট বন্ধন শক্তিকে তুমি যদি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে যদি ভাগ করে দাও। নিউক্লিয়ন সংখ্যা মানে তো আমি জানি প্রোটন এবং নিউট্রনের সমষ্টি আর কি, বা হচ্ছে ভর সংখ্যা বলতে পারো। তাহলে ই কত? ই হচ্ছে দেখো, ই হচ্ছে ডেল এম সি স্কোয়ার। এম সি স্কোয়ার পড়ছো না? ডেল এম সি স্কোয়ার। ডেল এম কত? ডেল এম হচ্ছে এটা 1.87854 এএমইউ। এএমইউ কিন্তু তোমার এসআই একক না। 1 এএমইউ মানে কত কেজি? মানে হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তো কেজিতে গেল উপরেরটা। তারপর হচ্ছে তোমার সি স্কোয়ার দ্বিগুণ করতে হবে, ইন্টু 3 ইন্টু 10⁻8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ কত? এ হচ্ছে দেখো 235, এটা হচ্ছে আমার এ। তো এখান থেকে হচ্ছে আমি ই বার বাইর করতে পারবো, যেটা গড় বন্ধন শক্তি। ওকে, তোমরা এখান থেকে ক্যালকুলেট করে যেটা পাবা সেটা হচ্ছে আমার কি গড় বন্ধন শক্তি। আচ্ছা, ছাত্রের হিসাবের যথার্থতা ব্যাখ্যা করো। তো দেখো, ছাত্র বলতেছে যে হচ্ছে 1000 মিলিওয়াট ক্ষমতা সম্পন্ন হচ্ছে আমার একটা পারমাণবিক চুল্লি হচ্ছে আছে। এটা বেসিক্যালি কী করতে হবে? এটা হচ্ছে উৎপাদন করতে হবে। তো আমি দক্ষতা দেখতে পাচ্ছি 80%। তার মানে আমি যদি 100 ওয়াট কাজ করি, বা 100 ওয়াট যদি আমি ক্ষমতা ইনপুট দেই, আউটপুট হচ্ছে 80 ওয়াট। তাহলে আমার 1000 পাইতে হইলে কী করতে হবে? নিশ্চয়ই তার চেয়ে বেশি দিতে হবে। কারণ 1000 পেতে গেলে আমি তো 1000 দিলে হবে না, 1000 দিলে পাবো হয়তো 800, তাই না? ওকে, তাহলে আমাদের পরের যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি। ঘ নাম্বার, ছাত্রের হিসাবের যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ছাত্র আমাদেরকে কি বলতেছে দেখো তো। ছাত্র বলতেছে, তো মুছে দিয়ে দিলাম। ছাত্র বলতেছে যে 1000 মেগাওয়াট ক্ষমতা উৎপাদনের লক্ষ্যে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যার দক্ষতা 80%। দক্ষতা 80%, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যদি 80 মেগাওয়াট উৎপাদন করতে চাই, আমার 100 মেগাওয়াট ইনপুট দিতে হবে। ওকে, আমি হচ্ছে 100 মেগাওয়াট ইনপুট দিলে আমার 20 মেগাওয়াট লস হয়ে যাবে, আর 80 মেগাওয়াট উৎপাদন হিসেবে থাকবে আর কি। ওকে, উৎপাদন হবে। তার মানে 1000 মেগাওয়াট উৎপাদন করতে হইলে আমার অবশ্যই 1000 মেগাওয়াট দিলে হবে না, এর চেয়ে বেশি কিছু একটা দিতে হবে। সেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট, আমাদের লাগবে কি? ইনপুটটা লাগবে। আমরা যদি দেখি, ঘ নাম্বারের জন্য ইটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, তাই না? তাহলে বলো, এটা হচ্ছে 0.8, পি আউটপুট কত? আউটপুট হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 1000 মেগাওয়াট, কিন্তু পি ইনপুট। তাহলে এখান থেকে তুমি পি ইনপুটটা বাইর করো। পি ইনপুট হচ্ছে 1000 ডিভাইড বাই 0.8, তার মানে 1250 মেগাওয়াট। এখন আমাদের কি বলছে? এরপরে বলছে এই যে আমি ইনপুট পাওয়ারটা দিছি, এই পাওয়ারটা কিন্তু আমি 10 বছর ধরে ইউজ করছি। তো 10 বছর ধরে ইউজ করার কারণে আমার হচ্ছে কিছু পরিমাণে শক্তি ক্ষয় হয়েছে। তো কী পরিমাণে শক্তি ক্ষয় হয়েছে আমরা একটু দেখি। ডাব্লিউ সমান আমরা জানি পিটি। তো পি ইনপুট হচ্ছে আমার 1250 মেগাওয়াট, কিন্তু তাহলে 10⁶, আর টি হচ্ছে 10 বছর। তাহলে 10 বছর মানে 10 গুণ সেকেন্ডে নিতে হবে, কারণ এসআই হচ্ছে সেকেন্ড। 1 বছরে 365 দিন, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ডাব্লিউ। আমি এই ডাব্লিউটা একটু বাইর করবো। ওকে, তো আমার একটু ক্যালকুলেটার বাইর করতে হবে। আচ্ছা, তাহলে আমার এটা ক্যালকুলেটারটা তোমাদের জন্য বের করি। এটা আমাদের কত আসছে? 1250 ইন্টু 10⁶ ইন্টু 10 ইন্টু 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। এটা আসে হচ্ছে 3.942
ইন্টু 10⁻17 জুল। ওকে, এখন এই শক্তিটা দিয়ে আমি কি করতেছি, আমি হচ্ছে এই শক্তিটা কই থেকে পাচ্ছি, এই শক্তিটা পাচ্ছি হচ্ছে তোমার ইউরেনিয়াম তোমার হচ্ছে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। আমাদেরকে বলছে প্রতি ফিশনে উৎপন্ন শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, তার মানে হচ্ছে প্রতি ফিশনে দেখো 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটা তোমার উৎপন্ন হওয়ার জন্য আমার একটা ইউরেনিয়াম লাগে। কি লাগে? একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস লাগে, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস লাগে। তাহলে একের জন্য কত লাগবে বলো তো? একের জন্য লাগবে হচ্ছে 1/200 MEBটা ইউরেনিয়াম, কারণ একটা ইউরেনিয়াম থেকে হচ্ছে 200 MEB পাই আমি, ঠিক আছে? তাহলে এতটুকু শক্তি উৎপাদনের জন্য কি করতে হবে? 3.10⁻70। এইটার জন্য আমার হচ্ছে শক্তি আমার হচ্ছে ইউরেনিয়াম লাগবে কতটুকু দেখি আমরা। 3.942 ইন্টু 10⁻17 206, যেহেতু ইলেকট্রন ভোল্ট তাই হচ্ছে এটা এতটা ইউরেনিয়াম লাগবে। সেখান থেকে ইউরেনিয়ামের পরিমাণ তুমি একটু বের করো, সেটা আমার দাঁড়াবে কত? সেটা দাঁড়াবে হচ্ছে 3.942 10⁻17 ডিভাইডেড বাই 200 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। তাহলে দাঁড়াচ্ছে 1.231 ইন্টু 10⁻18টা ইউরেনিয়াম। তাহলে এতটা আমার ইউরেনিয়াম লাগবে। তো এতটা ইউরেনিয়ামের ভর কত আমার জানতে হবে। আমরা পড়ছিলাম কেমিস্ট্রিতে বা যে কোনো জায়গায় এন যে মোল সংখ্যা আছে সেটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, আবার W/M দিয়েও লিখতে পারি। এখান থেকে আসলে আমরা ডাব্লিউটা বের করতে পারি N/Na ইন্টু M দিয়ে। এখানে ভ্যালুগুলো বসাই দিচ্ছি। N হচ্ছে আমার এইটা, এই এটা চলে আসলো। ওকে, এরপরে আমার নিচে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23, আর M হচ্ছে তোমার ইউরেনিয়ামের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে কত? 235। এখান থেকে আমি কি পেতে যাচ্ছি? এখান থেকে পেতে যাচ্ছি আমার হচ্ছে কতটুকু আমার হচ্ছে ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা লাগতেছে। আমার লাগতেছে হচ্ছে 4806.42 কেজি। ওকে, এখন আমাদের কিন্তু বলছে অর্ধেক জ্বালানি খরচ করছি, মানে আমি 10 বছরে অর্ধেক জ্বালানি খরচ করছি। তার মানে আমার যদি শুরুতে থাকতো 10 কেজি, আমি খরচ করছি 5 কেজি। ওকে, সো আমার যদি শুরুতে যদি হচ্ছে সাপোজ 9000 থাকতো, তাহলে হচ্ছে আমার কত হইতো বলো তো? কত খরচ হইতো? 4500। এখানে যেহেতু 4806 আছে, তার মানে আমার ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি নিশ্চয়ই এটা দ্বিগুণ ছিল, 4806.42 গুণ 2 এত কেজি। এটা কত দাঁড়াবে? তুমি একটু জাস্ট ক্যালকুলেট করে দেখো, একটু 2 করলে হয়ে যাচ্ছে 9612.84 কেজি। ওকে, তাহলে এখন আমাকে বলো যে বালকের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা, বালকের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। ওকে, তো সেটা আমরা কই থেকে পাবো? দেখো তো, সরি কই থেকে? এই যে দেখো, এখানে কিন্তু বলে দিচ্ছে সে 9612.84 কেজি হচ্ছে তার কাছে ছিল। সে কি করছে? এটা হিসাব করে দেখছে। তাহলে আমি কত পাচ্ছি? 9612.84, একদম বরাবর পারফেক্ট মিলে গেছে, তাই না? তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে যথার্থ ছিল, যথার্থ। ওকে, যথার্থ ছিল। আচ্ছা, সো এটা একটু মুছে দেই। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা দেখো, ওই যে বলছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নির্ণয় করো। আমাকে বলছে 13.4 ইলেকট্রন ভোল্ট শক্তির আলো ফেলা হচ্ছে, সব শক্তি শোষিত হচ্ছে। আচ্ছা, আমাকে বলছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমার ই দেওয়া আছে কতটুকু? 13.6 ইলেকট্রন ভোল্ট তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। ই সমান আমরা জানি hc/λ,
সেখান থেকে আমরা হচ্ছে ল্যামডা সমান পেয়ে যাব 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এইচসি। তাহলে 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এইচ হচ্ছে এটা। এখান থেকে তুমি একটা ল্যামডা পেয়ে যাবে। ওকে, যেটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যাংস্ট্রমে করার জন্য কি করতে হবে মনে রাখবা, এটা কিন্তু আসবে তোমার মিটারে, এটাকে তোমার হচ্ছে 10⁻10 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি হচ্ছে অ্যাংস্ট্রমে পেয়ে যাবে, মাল্টিপ্লাই বাই 10⁻10। আচ্ছা, দৃশ্যমান হবে কিনা এই ধরনের ম্যাথ আমরা করছি, তাহলে এটা আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। তুমি জাস্ট ল্যামডা বের করবা, ল্যামডা বের করে দেখবা তোমার 380 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে যদি হচ্ছে তোমার ল্যামডাটা আসে, তাহলে হচ্ছে আমরা বলবো কি, তাহলে হচ্ছে আমরা বলবো ভিজিবল, হচ্ছে দৃশ্যমান। ওকে ওকে, তো সেম টাইপের ম্যাথ। আচ্ছা, তো আমরা এগুলো বুঝতেছি যেগুলো হচ্ছে সেম টাইপের ম্যাথ, যে তোমার দৃশ্যমান হবে কিনা জিজ্ঞেস করতেছে। ওকে, তো এই কণাটা একটু দেখতে পারি আমরা, বলতেছে কি ফিউশন বিক্রিয়ায় ভর ত্রুটি নির্ণয় করো। ওকে, ফিউশন বিক্রিয়া কোথায়? ফিউশন বিক্রিয়া হচ্ছে আমাদেরকে উপরে দিয়ে দিচ্ছে, এই যে ফিউশন বিক্রিয়ায় তোমার নির্গত শক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো একটি আলফা কণাকে আঘাত করা হলো, দেখো তাহলে এই দুইটা মিলিত হয়ে আমার হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হচ্ছে। আমাকে বলতে ভর ত্রুটি নির্ণয় করতে, তাহলে আমি ঘ নম্বরে ডেলেম বের করি, আমরা জানি কীভাবে বের করতে হয়। ডেলেম কেন বের করবো? ওকে, ডেলেম বের করার উপায় কি দেখো, আমাদের হিলিয়াম যেই এটা আছে, এটা কি, এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে ট্রিটিয়াম যেটা দেওয়া আছে, মানে তিনটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, পারমাণবিক ভর বিশিষ্ট, 3 পারমাণবিক ভর বিশিষ্ট, যেটা সেটা আমরা কি বলি, ট্রিটিয়াম। ওকে, এর ভর 3.0155, তাহলে হচ্ছে আমার এম অফ কি বলতো, এম অফ হচ্ছে এইটা যোগ যোগ এম অফ তোমার হচ্ছে ডিউটেরিয়াম, সেখান থেকে বিয়োগ যাবে কি ওই যে ওই পাশেরগুলো, এম অফ হিলিয়াম আর হচ্ছে এম অফ নিউট্রন। ওকে, তো এখান থেকে এগুলো বিয়োগ দিয়ে দাও, আমাকে কিন্তু কোয়েশ্চেনে সব দেওয়া আছে। তাহলে হচ্ছে 3.0155 প্লাস 2.0136 মাইনাস হিলিয়ামের কত দেওয়া আছে দেখো তো, 4.0015, আর নিউট্রনের হচ্ছে দেওয়া আছে 1.00867। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি, সেটা কত পাচ্ছি একটু দেখি। -36 মাইনাস 4.0015 মাইনাস 1.00867, আমরা পেয়ে যাচ্ছি 0.01893 AMU। ওকে, আচ্ছা, এবার এটা হচ্ছে আমার ভর ত্রুটি, তাহলে এটা হচ্ছে আমার রাখলেই হবে, সমস্যা নেই, এটাই হচ্ছে আমার আনসার। বলছে বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি, এটা আলফা কণা হবে। ওকে, এটা একটু ঠিক করে নাও তোমরা। কীভাবে বলো তো, এটা হচ্ছে আলফা কণা, আলফা কণাকে সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে কিনা। তাহলে আমার চিন্তা করো তো, আলফা কণার ভর ত্রুটি কত? আলফা কণার ভর ত্রুটি হচ্ছে, তুমি যদি দেখো আলফা কণা কী দিয়ে তৈরি বলো তো, দুইটা প্রোটন, তাই না, আর হচ্ছে তোমার দুইটা নিউট্রন। ওকে, তো সেখান থেকে আমার বিয়োগ দিতে হবে কি বলো তো, আমার আলফা কণাটাকে। আমি যদি বিয়োগ দিই তাহলে 2 ইন্টু এমপি কত, এমপি হচ্ছে দেখো এখানে দেওয়া আছে 1.00758 প্লাস 2 ইন্টু এমএন কত, এমএন হচ্ছে দেখো 1.00867। আর হিলিয়াম 24 কিন্তু আমাদের আলফা কণা, ঠিক আছে, এটা যারা জানো না তারা জেনে নাও, হিলিয়াম 24 হচ্ছে আলফা কণা, যেটা হচ্ছে আমাকে দেওয়া আছে 4.0015।
এখান থেকে হচ্ছে আমি বের করে ফেলতে পারি। এখান থেকে আমার চলে আসতেছে 0.031 AMU। তাহলে আমার আলফা কণার ভর ত্রুটি হচ্ছে 0.031 AMU, কিন্তু আমি পাচ্ছি কতটুকু এখান থেকে শক্তি 0.018। তাহলে এটা যেহেতু হচ্ছে তোমার গ্রেটার দেন 0.01893 AMU, তার মানে ভাঙতে পারবে না। কি ভাঙতে পারবে না। ওকে, আচ্ছা ওকে, এবার আমরা হচ্ছে তেজস্ক্রিয়তার এখানে চলে আসি। তো তেজস্ক্রিয়তার এখানে বেসিক্যালি আমাদের একটা ফর্মুলাই লাগবে, সেটা হচ্ছে n ইকুয়াল টু, আচ্ছা প্রথমে আসলে এইটা না, প্রথমে আমাদের আসলে যেটা কই থেকে আসে সেটা দেখতে হবে, dn বাই এটি, বা হচ্ছে পরমাণুর যে হচ্ছে হ্রাসের হার, হচ্ছে ভাঙনের হার, সেটা হচ্ছে মাইনাস ল্যামডা n। তো এইটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা, যেখান থেকে হচ্ছে আমাদের চলে আসে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো n নট কি? n নট হচ্ছে তোমার আদি পরমাণুর সংখ্যা, আর n হচ্ছে টি সময় পরে পরমাণুর সংখ্যা, আর ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। ওকে, সো আমার এগুলো হচ্ছে একদম এই চ্যাপ্টারে আসলে লাগবে। এখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে অর্ধায়ু টি হাফ সমান লন 2 ডিভাইড বাই ল্যামডা। আবার গড় আয়ু, ফর্মুলাগুলো আমাদের জানলেই হবে, গড় আয়ু টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ওকে, আচ্ছা আমরা এগুলো একটু জানবো, এগুলো কি? এগুলো হচ্ছে ফর্মুলা। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে সি মোলের তেজস্ক্রিয় ধ্রুবক বের করতে বলছে। তো সি মোল কি হয়েছে? সি মোল হচ্ছে, দেখো সি মোল এর এখানে গায়ে লেখা আছে হচ্ছে অর্ধায়ু 36 দিন, তার মানে টি হাফ কত? টি হাফ হচ্ছে 36 দিন। তাহলে আমরা বলতে পারি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডা হচ্ছে লন 2 বাই টি হাফ, লন 2 ডিভাইড বাই 36। ওকে, সেখান থেকে হচ্ছে আমরা ল্যামডা পেয়ে যাচ্ছি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক কত, জাস্ট একটু ক্যালকুলেশনটা করি, লন 2 ডিভাইড বাই 36, 1.925 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডি ইনভার্স 1। ডি ইনভার্স 1 কেন? কারণ তুমি হচ্ছে টি হাফ লিখছো কিন্তু ডি এ 36 ডি বা কি ডে। আচ্ছা, ঘ নাম্বারে বলছে তেজস্ক্রিয়তা সমান কি? তেজস্ক্রিয়তা সমান কি এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে তুমি ল্যামডাটা বের করবে, ল্যামডা বের করে যার ল্যামডা বেশি তা সে হচ্ছে তোমার বেশি তেজস্ক্রিয়, কারণ কম সময়ে সে হচ্ছে বেশি পরিমাণে ভাঙে বা হচ্ছে বেশি পরিমাণে ভেঙে যায়। ওকে, আমি এ আর বি দুইয়ের জন্য দেখি। এ বলতে হচ্ছে ভাঙনের হার হচ্ছে 500 ছিল, 5 সেকেন্ড পরে হয়ে গেছে হচ্ছে 400, আর বি এর জন্য হচ্ছে 400 থেকে হয়ে গেছে 300। তাহলে এ মোলের জন্য আমি কি বলবো? আমি কি বলবো? আমি বলবো হচ্ছে এ মোলের জন্য দেখি, প্রথমে হচ্ছে তোমার ভাঙনের হার ছিল হচ্ছে কত? 500। ওকে, পরে হচ্ছে সেটা হয়ে গেছে কত? সেটা হয়ে গেছে হচ্ছে তোমার 5 সেকেন্ড পরে হয়ে গেছে 400 এ মোলের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা বলতে পারি এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এটি, তাই না? তো এ হচ্ছে তোমার 400, এখানে 500 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু 5, কারণ টি হচ্ছে 5। তো আমি এগুলো কই থেকে পাচ্ছি একটু বলি। আগে হচ্ছে এটা 500 ছিল, সেখান থেকে 5 সেকেন্ড পরে হয়ে গেছে হচ্ছে 400 সেকেন্ড। ওকে, আচ্ছা, তো সেখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে এখান থেকে আমাদের দেখো 4/5
ইকুয়াল টু চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু 5। সো লন 4/5 ইকুয়াল টু মাইনাস ল্যামডা এ ইন্টু 5। এটা কী করছি, এটা দুই পাশে হচ্ছে লন নিছি। সো লন নিলে তুমি জানো লন ই টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু সামথিংটা। ওকে, সো এখান থেকে আমি ল্যামডা এটা পেয়ে যাবো। ল্যামডা এ হচ্ছে তাহলে কত দাঁড়াবে, লন 4/5 ডিভাইডেড বাই -5। এখান থেকে তুমি ভ্যালুটা বাইর করে ফেলো, সেটা হচ্ছে তোমার দাঁড়াবে লন 4/5 ডিভাইড বাই 5। সো আমার চলে আসতেছে হচ্ছে 4.462 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্সন। সেকেন্ড ইনভার্সন কেন, কারণ আমার 5 কিন্তু এটা সেকেন্ডে ছিল, সেখানে কিন্তু আমার সেকেন্ড ওয়ান ইনভার্সন আসছে। এটা হচ্ছে আমাদের ল্যামডা এ। সিমিলারলি তুমি যদি হচ্ছে ল্যামডা বি বের করো, তুমি দেখবা ল্যামডা বি বের করার জন্য কী করবা, তুমি হচ্ছে বি নিবা হচ্ছে 400, সেখান থেকে হয়ে গেছে 305 সেকেন্ডে। ওকে, তাহলে সেমভাবে তুমি হচ্ছে লিখবা কীরকম, এরকম 300 ইকুয়াল টু 400 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু 5। সেখান থেকে তুমি ল্যামডা বিটা এই সেম প্রসেসে বের করতে পারবে। আমি সেখান থেকে ডিরেক্ট বলে ফেলতেছি আসলে কত হবে। সেটা দাঁড়াবে হচ্ছে তোমার 1.02 1 পয়েন্ট, এটা আসলে এরকম না লিখি, 0.1021 সেকেন্ড বা পার সেকেন্ড। এখন দেখো কোনটা বেশি বলো তো, ল্যামডা বি অবশ্যই বড়, তার মানে বি তেজস্ক্রিয় বেশি, বি বেশি তেজস্ক্রিয়, ঠিক আছে। ওকে, বলছে হচ্ছে উদ্দীপকের মোলাটি 85% ক্ষয় হতে কত সময় লাগবে। তো আমাদের বুঝতে হবে এখানে কিন্তু বলছে 85% ক্ষয় হইতে। আর আমরা এখানে কি বলছিলাম মনে আছে, এখানে বলছিলাম হচ্ছে টি সময় পরে, আচ্ছা পরমাণুর সংখ্যা বলছিলাম, এটা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে অক্ষত। অক্ষত, অক্ষত মানে কি, ধরো আমার কাছে 10টা পরমাণু ছিল, আমার কাছে এখন আছে হচ্ছে 2টা, তার মানে অক্ষত পরমাণুর সংখ্যা কত বলো তো, 2। ওকে, তাহলে সেমভাবে এখানে বলো তো 85% ক্ষয় হয়ে যায়, তাহলে আমার কাছে আছে কতটুকু বলো তো, 50%, সরি মানে 15%। ওকে, তাহলে আমার এন হচ্ছে, দেখো কি বলছে, এক্স মোলটার অর্ধায়ু দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে বলছে কি 17.74 দিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25। তো 85% ক্ষয় হতে কতটুকু সময় লাগবে। আমার এন হচ্ছে কত বলতো, 0.15 এন নট, কারণ অক্ষত পরমাণু কিন্তু 15%। ওকে, এখান থেকে এন এর ভ্যালু কত ছিল, এন হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু 0.15 এন নট। দুই পাশ থেকে এন নট কাটাকাটি চলে গেছে, সেখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডা আমরা কি জানি, ওকে ল্যামডা আমরা জানি, বাট সেটা আমাদের এখন না বসেই একটু পরে বসলেই সুবিধা হবে। আমাদের লাগবে কিন্তু টি। তাহলে দেখো দুই পাশে লন নাও, তাহলে লন নিলে দেখবা মাইনাস ল্যামডা টি থাকে, দুই পাশে থাকে লন 0.15। তাহলে টি দাঁড়াবে হচ্ছে লন 0.15 ডিভাইড বাই মাইনাস ল্যামডা। লন 0.15 মাইনাস ল্যামডা, ল্যামডা মানে দেখো ওই যে বলছে অর্ধায়ু হচ্ছে 3.12 দিন, সরি 82 দিন। তার মানে ল্যামডা মানে আমরা কিন্তু জানি লন 2/t½ তাই না। তো এখান থেকে আমরা বলতে পারি লন 0.15 ডিভাইড বাই মাইনাস লন 2 ডিভাইডেড বাই 3.82। সো এখান থেকে তুমি ক্যালকুলেশনটা করলে তুমি হচ্ছে কতদিন লাগবে সেটা তুমি বের করে ফেলতে পারতেছো। লন লন 0.15 ডিভাইডেড বাই লন 2 ডিভাইডেড বাই 3.82, এখান থেকে পাচ্ছি কত, 10.46 ডে, মানে এতদিন লাগবে আমার। সঠিক ছিল কিনা পর্যবেক্ষণ জিজ্ঞেস করতে চাই। পর্যবেক্ষণটা কি, 17.74 দিন পরে প্রারম্ভিক, দেখো অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে কত, 1/25 অংশ। আচ্ছা তাহলে ঘ নম্বরটা একটু দেখি। তো ধরো টি ইজ ইকুয়াল টু 17.74 দিন পরে, দেখো এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সো ধরো এন নটই থাকলো, ই টু দি পাওয়ার ল্যামডা হচ্ছে কি মাইনাস লন 2/t½ টি½ কত, 3.82 দিন, আর টাইম কত দিচ্ছে আমাকে, 17.74। তো এখান থেকে আমি যদি দেখি এটা কত আসে, ই টু দি পাওয়ার যেটা লিখলাম সেটা কত আসে, দেখো ই টু দি পাওয়ার
টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইডেড বাই 3.82, এটা আসতেছে আমার কত, n নট ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে 4 ডিভাইড বাই 100, মানে বেসিক্যালি 1/25, তাই না? 1/25 n নট। তাহলে বলো অক্ষত পরমাণুর সংখ্যা দেখো, আদি পরমাণুর 1/25 অংশ, তাহলে ঠিক আছে না? তাহলে হচ্ছে যথার্থ। ওকে, আচ্ছা, এরপর বলছে 65% ক্ষয় হতে কত সময় লাগবে এবং পর্যবেক্ষণটা সঠিক ছিল কিনা, সেম ম্যাথ। তাহলে হচ্ছে এটা আমরা ডিজিটাল টেস্ট পেপার থেকে হচ্ছে সলভ করে নিতে পারি। এছাড়াও হচ্ছে আমরা একটা নিজেই পারবো, কারণ সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ। এখানে 85% বলছে, এখানে বলছে 65%, আর পর্যবেক্ষণটা কিন্তু সেম টাইপেরই। ওকে, এখানে কিন্তু দেখো বলছে কি ক্ষয় হয়, তাহলে আমার তার মানে কি আমার 24/25 যদি ক্ষয় হয়ে যায়, অক্ষত থাকবে কতটুকু বলো তো? 1/25। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন। উদ্দীপকের এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। উদ্দীপকের এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। তাহলে এ মৌলটা দেখো, এখানে হচ্ছে টাইম দেখাইছে, এদিকে হচ্ছে এন দেখাইছে। এন মানে কিন্তু অক্ষত পরমাণু, এটা কি? এটা হচ্ছে অক্ষত, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে 600 দিন পরে এ মৌলটার হচ্ছে 0.5 n নট পরিমাণে অবশিষ্ট থাকে। তার মানে অর্ধায়ু কত বলো তো? 600। কারণ আমরা জানি অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে যে সময় পরে কোনো পরমাণুর অর্ধেক হচ্ছে ভেঙে যায়। তার মানে 0.5 n নট আছে মানে কি? আমার 0.5 n নট ভেঙে গেছে, আর বাকি 0.5 n নট কি রয়ে গেছে, তাই না? তার মানে আমার অর্ধায়ু হচ্ছে এই মৌলের জন্য 600। তার মানে আমরা এখান থেকে কিন্তু গ থেকে আমরা বাইর করতে পারবো। দেখো টি হাফ হচ্ছে কত, তাইলে 600। ওদিকে কিন্তু খেয়াল করবা ডে দেওয়া আছে, দেখছো ডি। দেখো টি এর পাশে কিন্তু ব্র্যাকেটে ডি লেখা আছে। ওকে, গড়াইয়ের ফর্মুলা মনে আছে? 1/λ ছিল। ল্যামডা তো জানি না, ল্যামডা বাইর করে ফর্মুলা মনে আছে? ln 2/t হাফ ছিল। দেখো আলটিমেটলি টি হাফ বাই ln 2, তাহলে দেখো টাও সমান দাঁড়াচ্ছে টি হাফ কত? 600 আর ln 2। তাহলে এখান থেকে আমরা পাবো 866 বেসিক্যালি 5.62 ডে। ওকে, এরপর বলতেছে এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, বি মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগে কিনা। আচ্ছা, তাহলে বলো এ মৌলের জন্য ল্যামডা এ কত? ln 2/t হাফ, যেটা হচ্ছে ln 2/t হাফ কত মনে আছে? 600, কিন্তু ডি ইনভার্স। আচ্ছা, সিমিলারলি ল্যামডা বি কত? ln 2/t হাফ, কিন্তু বি মৌলের জন্য টি হাফ কত দেখো, এই যে সেম 0.5 n নট হইতে কিন্তু তোমার কিন্তু দেখো বি মৌলের জন্য কিন্তু 1200 লাগে। তাহলে 1200, তাহলে ln 2/1200 ডি ইনভার্স। ওকে, তাহলে আমার 60% ক্ষয় হওয়া মানে কি এ মৌলের জন্য বলো তো? এ মৌলের জন্য 60% ক্ষয় হওয়া মানে হচ্ছে 40% রয়ে যাওয়া। তার মানে n = 0.4 n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা a t = 0.4 n নট। এখান থেকে আমরা পাবো e টু দি পাওয়ার মাইনাস ln 2/600 ইন্টু টি = 0.4। এখান থেকে হচ্ছে আমরা টিটা বের করতে পারবো। এটা মনে করো বললাম T1। তাহলে T1 কত? এখান থেকে তোমরা বাইর করতে পারবা আশা করি। তাহলে হচ্ছে আমি যদি বলি ln 0.4 ইন্টু 600 ডিভাইড বাই ln 2, এটা তোমার মোটামুটি চলে আসবে হচ্ছে 790
3.16 ডে। ওকে, কিন্তু বি এর জন্য বলতে 30% ক্ষয় হইতে, 30% ক্ষয় হওয়া মানে কিন্তু 70% রয়ে যাওয়া। তাহলে n ইকুয়াল টু 0.7 n নট। এখান থেকে আমরা বাইর করবো আসলে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বিটি টু 0.7 n নট। n নট চলে যাবে, থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি মানে কত ছিল, লন টু বাই, দেখো দিকে 1200। ওকে, লন টু বাই কত, 1200, এই যে এখানে 1200 ইন্টু টি টু ইকুয়াল টু 0.7। এখান থেকে তুমি টি টুটা বাই করবো, টি টু আসবে 7, এখানে হচ্ছে 3 আসবে হচ্ছে 1200 হয়ে গেছে, তাই না, 1200 আসতেছে 617.5 ডে। দুইটা কি সমান আসলো বলো, দুইটা কিন্তু সমান আসে নাই, তাই না? তার মানে আমরা বলতে পারি কিন্তু একই সময় লাগবে না। ওকে, তো সেম টাইপের ম্যাথ, আমরা সেম জিনিস, ওকে, তো সেম জিনিস আমরা কিন্তু পারবো, ঠিক আছে? এখানে কিন্তু তোমার প্রাথমিক ভর দিয়ে দেওয়া আছে, সেম জিনিস। তুমি n ইকুয়াল টু n নট যেরকম ইউজ করছো না, তুমি সেমভাবে m ইকুয়াল টু m নট ইউজ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে এইটার ভর ত্রুটি নির্ণয় করতে বলছে। সো ইউরেনিয়ামের ভর ত্রুটি আমরা যদিও বা বের করে দেখাইছি, বাট আমরা আরেকবার একটু দেখি গ নাম্বারে। ওকে, আচ্ছা, ইউরেনিয়ামের ভর ত্রুটি কেমন বের করবো বলতো, ডিলেম ইকুয়াল টু ইউরেনিয়ামের মধ্যে তোমার 92টা প্রোটন আছে, তারপর হচ্ছে 235 মাইনাস 92 নিউট্রন আছে, সেখান থেকে বাদ যাবে হচ্ছে টোটাল নিউক্লিয়াসটার ভর, মানে ইউরেনিয়ামকে যারা যারা বানাইছে তাদের ভর মাইনাস ইউরেনিয়ামটার পুরা ভর। আচ্ছা, তো সেখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু পেয়ে যাবো, যেটা হচ্ছে আমার কি ভর ত্রুটি। দেখো আমার এমপি এম এন সব কিছু দেওয়া আছে, এটা হচ্ছে আমার এমপি। এমপি এটা হচ্ছে আমার এম এন। ওকে, আর ইউরেনিয়ামের ভর তো এখানে দেওয়াই আছে। ইউরেনিয়ামের ভর কি আমাকে দেওয়া আছে? আমাকে ইউরেনিয়ামের ভর কত সেটা কিন্তু আমাকে দেওয়া হয়নি নাকি? ওকে, সো যদি আচ্ছা দেওয়া হয়েছে, তাই না? এই যে এখানে এই দেখো, এটা হচ্ছে 236.8। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা জিনিসটা বাই করতে পারবো। আচ্ছা, এরপরে ঘ নম্বরে যদি দেখি, তো বলছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা লেখচিত্র কোন নিউক্লিয়াসটাতে হচ্ছে উপরে থাকবে। তাহলে আমরা যদি উপরেরটা যদি একটু ক্যালকুলেট করি, আমাদের যদি সুবিধা হবে, করে ফেলো। 92 1.007277 প্লাস 235 মাইনাস 92 1.008665 মাইনাস 236.0526। এখান থেকে আমরা ডেল এম পেয়ে যাব। এটা কিন্তু ইউরেনিয়ামের জন্য। ওকে, এটা একটু করে দেখি। 92 ইন্টু 1.007277 প্লাস 235 মাইনাস 92 ইন্টু, এটা কিন্তু নিউট্রন সংখ্যা। 235 মাইনাস 92 কিন্তু নিউট্রন সংখ্যা। ভর থেকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিলে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাই। ওকে, মাইনাস 236.0526 বলে পেয়ে যাচ্ছে 0.8556 AMU। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে ঘ নাম্বারে যেটা বলছে, ঘ নাম্বার বলছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। তার মানে আমাদের হচ্ছে এখানে অ্যাভারেজ বন্ধন শক্তিটা লাগবে, তাই না? মানে E/A, এটা কিন্তু ইউরেনিয়ামের জন্য কত, ডেল এম C²/A। ডেল এম তো আমরা এখানে পাইছি 0.856, কিন্তু এটা AMUতে, সেটাকে আমার হচ্ছে এখানে নিয়ে যেতে হবে, যে এটা 1.66 কেজিতে নিচ্ছি, 10⁻⁻27। সি কত, 3 × 10⁻8 হোল স্কোয়ার।
এ হচ্ছে তোমার ইউরেনিয়ামের যেই পারমাণবিক সংখ্যা কত, বা হচ্ছে সরি ভর সংখ্যা 235, নিউক্লিয়ন সংখ্যা বলতে পারো। সেখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাব (10⁸8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 235। এটা আসে হচ্ছে 5.442 ইন্টু 10⁻13 জুল। এটাকে আমি হচ্ছে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাইলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে 10⁻13, এটাকে হচ্ছে আমার 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হবে। আমি পেয়ে যাচ্ছি 3.401 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন কিন্তু। ওকে, সিমিলারলি বেরিয়ামের জন্য বের করো, ওই যে উপরে বেরিয়াম দেখতেছো, বেরিয়ামের জন্য তুমি বের করবা, সেক্ষেত্রে তুমি হচ্ছে একটা ইবার পাবা, যেটা হবে হচ্ছে তোমার ∆m c²/a। সিমিলারলি তোমার বেরিয়ামের জন্য হচ্ছে জিনিসটা বের করতে হবে। আমি একবারে যদি করে ফেলি, বেরিয়ামের ∆m কত, ∆m হচ্ছে দেখো তোমার 56টা নিউট্রন, সরি প্রোটন আছে, তাহলে প্রোটন কত, 56টা প্রোটন হচ্ছে দেখো 1.007277, এটা হচ্ছে 56টা। ওকে, তারপর হচ্ছে তোমার নিউট্রন, দেখো নিউট্রন কয়টা, 141 মাইনাস 56 ইন্টু নিউট্রন হচ্ছে কত দেখো তো, এই যে 1.0086668665। সেখান থেকে বাদ যাবে বেরিয়ামেরটা টোটাল, বেরিয়ামের টোটাল হচ্ছে 140.9139 এটা পাইছি কি, এটা হচ্ছে পাইছি আমি ∆m পাইছি, বুঝো এটা কিন্তু ∆m, কিন্তু এটা আসছে AMUতে, এটাকে আমার নিতে হবে কেজিতে। সেটাকে হচ্ছে আমি আবার c² দিয়ে গুণ করবো, তাহলে 3 ইন্টু 10⁸8 হোল স্কোয়ার। আর নিচে এ হচ্ছে তোমার নিউক্লিয়ন নাম্বার, নিউক্লিয়ন হচ্ছে তোমার 141টা, ভর সংখ্যাটাই হচ্ছে তোমার কি নিউক্লিয়ন নাম্বার। তো এই পুরো জিনিসটা করলে তুমি হচ্ছে ভ্যালু যেটা পাবা সেটা আমি একবার করে ফেলতেছি। ওকে, 56.007277 প্লাস 141 মাইনাস 56 ইন্টু 1.008665 মাইনাস 140.9139, ওকে, ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁸8 হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে তোমার, নিচে হচ্ছে 141। আমরা পেয়ে যাচ্ছি 1.303 ইন্টু 10⁻⁻12, এটা কিন্তু জুল, এটা কি, এটা হচ্ছে জুলে, জুল পার নিউক্লিয়ন। এখান থেকে হচ্ছে আমরা আমাদের বাইর করতে হবে ওই যে মেগা ইলেকট্রন ভোল্টে, যেটা আমি যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই 10⁻⁻12কে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে, পেয়ে যাবো হচ্ছে তোমার 8.14 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তি বনাম ভর সংখ্যা, এই গ্রাফে কে উপরে থাকবে বলো তো? একটা হচ্ছে আমরা পাচ্ছি এটা, আরেকটা পাচ্ছি হচ্ছে এটা। অবশ্যই আমার ব্যারিয়াম উপরে থাকবে। কে উপরে থাকবে বলো তো? ব্যারিয়াম উপরে থাকবে। কেন? কারণ দেখো এদিকে হচ্ছে ই বার, এদিকে হচ্ছে এ। তাহলে বলো প্রথমে আমার ইউরেনিয়ামের জন্য, ইউরেনিয়াম হচ্ছে 235, তারপর হচ্ছে তোমার 3.4 এখানে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 235। ওকে, আচ্ছা, কিন্তু বেরিয়াম হচ্ছে তোমার 141, কিন্তু তোমার হচ্ছে 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট মানে এখানে, এটা হচ্ছে ব্যারিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম। তাহলে কে উপরে বলো তো? বেরিয়াম উপরে না? ঠিক আছে, আমরা হচ্ছে বুঝে ফেললাম এখান থেকে হচ্ছে ব্যারিয়াম যে উপরে থাকবে। ওকে, আমাদের আজকের লাস্ট সিকিউ ম্যাথ দেখো,
বলতেছে রেডিয়ামের অর্ধায়ু বাইর করতে। এখান থেকে আসলে অর্ধায়ুটা বাইর করা ইজি, এটা একটু কনসেপচুয়াল হালকা যদিও। রেডিয়ামের ভর দেওয়া আছে 5 গ্রাম। 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7 × 10⁻10টি পরমাণু ভেঙে যায়। তার মানে আমরা প্রতি সেকেন্ডে ভাঙনের হার বা হচ্ছে dN/dt কত? dN/dt হচ্ছে দেওয়া আছে 3.7 × 10⁻10 পার সেকেন্ড। আচ্ছা, 1 গ্রাম রেডিয়াম থেকে, ওকে, তাহলে আমাদের এন কত? এন হচ্ছে 1 গ্রাম, তাই না? তো হচ্ছে এটাকে তুমি হচ্ছে পরমাণুর সংখ্যাতে নিয়ে যাও। কেমনে নিবা? এটাকে ফার্স্টে মোলে নিয়ে যাও। তাহলে 1/266 চলে আসলে মোলে। এত মোল মানে কতটা অণু? 6.02 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, এতটা অণু পেয়ে যাও। এটা হচ্ছে আমাদের অণু সংখ্যা। তো এখান থেকে আমি যেটা করবো, dN/dt সমান, তোমাদের মনে আছে না ল্যামডা এন বলছিলাম, এখান থেকে তুমি ল্যামডাটা বের করবো, dN/dt ডিভাইডেড বাই এন। তো এখন উপরে দেখো কত, উপরে হচ্ছে 3.7 × 10⁻10, আর নিচে হচ্ছে তোমার এন হচ্ছে এটা। ওকে, তাহলে আচ্ছা 266 কিন্তু আমার ভর সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটা করে দিই, তাহলে হচ্ছে 3.7 × 10⁻10 × 266 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23 চলে আসতে হচ্ছে আমার ল্যামডা 1.634 × 10⁻11 পার সেকেন্ড। আমার অর্ধায়ু কত তাহলে? অর্ধায়ু হচ্ছে t½ ln 2/2 ল্যামডা। এখান থেকে এটা বাইর করো, এটাকে তুমি ln 2 দিয়ে জাস্ট ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি, দাঁড়াবে হচ্ছে ln 2 ডিভাইডেড বাই 4. এটা হচ্ছে আসতেছে 4.242 × 10⁻10 সেকেন্ড। ওকে, চাইলে তুমি এটাকে বছরে কনভার্ট করতে পারো, এটা তোমার ইচ্ছে। শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা বলতে হচ্ছে 600 বছর পরে 2 গ্রাম অবশিষ্ট থাকবে। আমরা যদি দেখি ঘ নম্বরে 600 বছর পরে, তাই না? আচ্ছা, তাহলে যদি বলি যে n = n0 e⁻⁻ λt, তাহলে n হচ্ছে কত জানি না, n0 আমি এটাকে চাইলে কনভার্ট করতে পারি এইভাবে, তুমি চাইলে এটাকে লিখতে পারো এইভাবে, m = m0 e⁻⁻ λt, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে m হচ্ছে কত? m হচ্ছে আমি কত জানি না, কতটুকু অবশিষ্ট থাকবে আমি জানি না, কিন্তু আমার এখন আছে কত? 5 গ্রাম আছে এখন, তাই না? 5 গ্রাম আছে। e⁻⁻ λ কত পেয়েছিলাম মনে আছে? ল্যামডা হচ্ছে এইটা 1.634 × 10⁻11। টি কিন্তু বছরে দেওয়া আছে, কত বছর বলছে? 600 বছর। আমি কিন্তু দেখতে পাবো 600 বছর, তাহলে 600 এক বছরে 365 দিন, 24 ঘন্টা, 60 মিনিট, 60 সেকেন্ড। এটা পুরোটা কনভার্ট করার পরে গুণ করলাম, তাহলে এখান থেকে তুমি m পাবা, যেটা হচ্ছে অক্ষত পরমাণুর ভর। ঠিক আছে, তো আমি পাচ্ছি 5 × e⁻, আচ্ছা, তাহলে এটার পরে তোমার হচ্ছে 600 বছর, এটা পাচ্ছি 3.67 গ্রাম। ওকে, এত গ্রাম অক্ষত থাকবে, অবশিষ্ট থাকবে, কিন্তু আমাকে বলছে 2 গ্রাম অবশিষ্ট থাকবে, তাহলে সঠিক না, কারণ ও তো বলছে আমাকে 2 গ্রাম থাকবে। সঠিক নয়। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের অনুধাবনমূলক এবং জ্ঞান কোয়েশ্চেন। ঠিক আছে, তো আমরা এগুলো মোটামুটি জানি। এগুলো তোমরা হচ্ছে ডিজিটাল টেস্ট পেপার থেকে হচ্ছে দেখে নিবা। ওকে, তোমাদের জন্য এগুলো জাস্ট এখানে সাজাই রাখা হয়েছে এই জন্য, যাতে হচ্ছে তোমরা স্লাইড পড়লেই হচ্ছে তোমাদের ক খ যাতে কভার হয়ে যায়। ওকে, তো ক খ কভার করার জন্য আমাদের স্লাইডগুলো হচ্ছে এনাফ, কারণ এখানে তোমরা বেসিক্যালি বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে, যতগুলো কোয়েশ্চেন সম্ভব সবগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে। তো আমরা এগুলো পড়লেই মোটামুটি হচ্ছে আমাদের কভার হয়ে যাবে আর কি এই চ্যাপ্টারের অনুধাবন এবং হচ্ছে জ্ঞানমূলক। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে আমরা যদি একটু এখন এমসিকিউতে চলে আসি, এমসিকিউতে চলে আসলে দেখো এখানে কী বলতেছে, সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কোনটি? তো সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি? প্রথম কথা হচ্ছে এটা আকর্ষণ দুর্বল।
আর এখানে একটা কণার বিনিময় হয় যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাসন। ওকে, এই বলটা হচ্ছে তীব্র, ঠিক আছে, কিন্তু স্বল্প পাল্লা বিশিষ্ট, স্বল্প পাল্লা বিশিষ্ট। তাহলে আমাদের কোনটা হবে বলো তো? হবে হচ্ছে আকর্ষণধর্মী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে যদি দেখি প্রথম ও দ্বিতীয় উত্তেজিত অবস্থায় কক্ষপথের ক্ষেত্রে শক্তির অনুপাত কত। আমরা জানি ই হচ্ছে ই নট ইন্টু 1/n²। তাহলে প্রথমের জন্য হচ্ছে E1 ই নট ইন্টু 1/1², দ্বিতীয়ের জন্য E2 ই নট 1/2²। ওকে, তাহলে প্রথম এবং দ্বিতীয়ের তোমার হচ্ছে অনুপাতটা কত বলো তো? E1/E2। সো ই নট কাটাকাটি চলে যাবে। তোমরা জানো ই নটের ভ্যালু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা থাকবে 4/1 বা হচ্ছে 4:1। ওকে, আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়ায় সংরক্ষিত থাকে কি? সংরক্ষিত থাকে হচ্ছে আসলে বেসিক্যালি সব কয়টা, কারণ নিউক্লিয়ার বিক্রিয়া আমরা জানি হচ্ছে নিউক্লিয়ন সংরক্ষিত থাকে। সমতা হয় দুই পাশে, তোমার হচ্ছে কি ভর সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো সংরক্ষণশীল থাকে, আর রৈখিক ভরবেগ সংরক্ষণশীল তো থাকবেই, তাই না? আচ্ছা, তাহলে 1 AMU সমান তোমরা একটু জেনে নিবা, এটাও কিন্তু একদম প্রিসাইসলি একটু মনে রাখতে হবে, কারণ এটা একটা বোর্ডে চলে আসছে। তাহলে 66057 এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এই দুইটা পরস্পরের কি দেখো, আর্গন আর ক্যালসিয়াম দিছে। তো এখানে দেখো সমান, তাই না? তার মানে এই দুইটা জিনিসের কি সমান বলো তো? ভর সমান, ভর সমান। তো ভর সমান হলে কি মনে আছে? আইসো বার। ওকে, আইসো বার, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার বলের বৈশিষ্ট্য কি বলছিলাম না তোমার হচ্ছে স্বল্প পাল্লা বিশিষ্ট, তাহলে এটা হবে না। আকর্ষণধর্মী, ঠিক আছে, স্বল্প পাল্লা বিশিষ্ট, তাহলে 2 এবং 3। ওকে, কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হইতে পারে না? তো তেজস্ক্রিয় ক্ষয়ে তোমার আসলে কি কি নিঃসরিত হয়? নিঃসরিত হয় হচ্ছে তোমার আলফা, বিটা, গামা। ওকে, আলফা মানে মনে রাখবা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, বিটা মানে হচ্ছে আসলে ইলেকট্রন, আর গামা হচ্ছে একটা রশ্মি জাস্ট, ঠিক আছে। তাহলে কি কি হবে বলো তো? তোমার হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে নিঃসরিত হইতে পারে, ইলেকট্রনও পারে, এটা নিউট্রন হবে, ঠিক আছে, এটা নিউট্রিনো না, নিউট্রন হবে, আর প্রোটন হচ্ছে নিঃসরিত হইতে পারে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে নিচের কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা যায়? আমরা জানি হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, ঠিক, সরি, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, ঠিক আছে। তোমার নিয়ন্ত্রিত যে হচ্ছে তোমার চেইন রিয়াকশন আছে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ফিশন যে হচ্ছে বিক্রিয়ার থাকে নিউক্লিয় চুল্লিতে, সেখানে কিন্তু একটা চেইন রিয়াকশন হয়, তাই না? একটা নিউট্রন বের হয়, সেটা হচ্ছে বের হয়ে আরও একটা ইউরেনিয়ামকে হচ্ছে ধাক্কা দেয়, সেখান থেকে হচ্ছে আরও একটা বাইর হয়, সেখান থেকে হচ্ছে টোটাল 2টা বাইর হইল, তাহলে 2টা থেকে হচ্ছে 4টা, 4টা থেকে হচ্ছে 6টা, সরি 4টা থেকে 4টা, 8টা থেকে 16টা, এভাবে করে করে কি হইতে থাকে বলো তো? শৃঙ্খল বা চেইন রিয়াকশন হইতে থাকে, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ন্ত্রিত করতে হবে। তো এর ফলে হচ্ছে আমার কি হয়? নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, তো অর্ধায়ু দেওয়া আছে T হাফ। ওকে, 1.2 ডে, 4.8 দিন পরে মৌলটির কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে আমরা কি করবো? n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ছিল, তাহলে n নট e টু দি পাওয়ার মাইনাস ln 2/T হাফ, T হাফ কত? 1.2, আর কত দিন বলছে আমাকে? 4.8 দিন। তো এখান থেকে দেখো n নট e টু দি পাওয়ার মাইনাস ln 2 × 3, কারণ 4.8কে তুমি যদি 1.2 দিয়ে ভাগ করো, 3 থাকবে না, এটা আসলে থাকবে কত? থাকবে হচ্ছে 4.8কে 1.2 দিয়ে যদি ভাগ করো, তাহলে পাবা হচ্ছে তোমার 4। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? n নট e টু দি পাওয়ার ln 2 টু দি পাওয়ার -4। ওকে, দেখো -4কে আমি হচ্ছে লনের উপরে 2 এর উপরে নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে আমরা পাবো n নট e টু দি আর ln 2 কিন্তু কাটাকাটি চলে যাবে, এটা তোমরা মনে রাখবা। e টু দি পাওয়ার ln সামথিং মানে হচ্ছে সামথিংটা, তাহলে e টু দি পাওয়ার ln এই সামথিং মানে কি? 2 টু দি পাওয়ার -4, মানে হচ্ছে n নট ইন্টু 1/16। ওকে, তাহলে আমার কতটুকু ক্ষয়প্রাপ্ত হবে বলো তো? আমার কিন্তু 1/16 অংশ অবশিষ্ট থাকবে, এটা মনে রেখো। এটা কিন্তু খুবই, দেখছো, খুবই সুন্দর একটা কোশ্চেন করছে। 1/16 অংশ কি থাকবে?
অবশিষ্ট থাকবে, আর বাকি 15/16 অংশ কী হয়ে যাবে বলো তো, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা কিন্তু অবশিষ্ট থাকবে, আর আমার ক্ষয়প্রাপ্ত কত হবে আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যদি কোশ্চেনটা দেখি, নিচের কোনটি, নিম্নের কোনটি হচ্ছে গামা রশ্মির ধর্ম। তো গামা রশ্মি তোমরা সবাই জানো যে আধান নিরপেক্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতে হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি মানে কিন্তু তোমরা জানো এক্স রে। ওকে, বিজ্ঞানী রন্টজেন তোমার হচ্ছে এই রশ্মিটা আবিষ্কার করছিল। সো এক্স রে, তো এক্স রে হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া সম্পন্ন করতে পারে, হ্যাঁ পারে। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা রাখে রাখে আর তরঙ্গধর্মী, ঠিক আছে। এটা একটা রশ্মি, তাহলে হচ্ছে কি তোমার তিনোটাই হওয়া উচিত, ঠিক আছে। তোমার কি হওয়া উচিত, তোমার হচ্ছে তিনোটাই হওয়া উচিত। ওকে, আচ্ছা ওকে। সো এখানে বেসিক্যালি তোমার গ্যাসকে আসলে আয়নিত করতে পারে না, আমি ভাবছিলাম একটা গামা রশ্মি। তো গামা রশ্মি পারে কিন্তু তোমার এক্স রে রশ্মি পারে না, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 এবং 3 নম্বর হবে আর কি। ওকে, আচ্ছা। সো এরপর যদি দেখি, রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পরে প্রাথমিক পরিমাপের কত অংশ অক্ষত থাকবে। তো আমরা সেমভাবে কিন্তু করতে পারি, বাট এটা আমরা একটু আলাদাভাবে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা তাহলে কীভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি দেখো তো। প্রথমে মনে করো হচ্ছে এন সংখ্যক ছিল, অর্ধায়ু মানে কি, অর্ধায়ু মানে অর্ধেক থাকবে, বাকি অর্ধেক ভেঙে যাবে। তাহলে এন থেকে n0/2 এখন আসে, তাহলে সেই জন্য আমার সময় গেছে 1600 বছর। n0/2 থেকে আমার আরও অর্ধেক চলে গেছে, আরও অর্ধেক রয়ে গেছে, তার মানে n0/4, মানে n0/2 এর হাফ, মানে n0/4 পরিমাণ রয়ে গেছে, আরও 1600 বছর চলে গেছে। এইটা থেকে আরও যখন অর্ধেক চলে গেছে, n0/4 এর অর্ধেক মানে কত, n0/8 চলে গেছে, আর n0/8 রয়ে গেছে, মানে আরও 1600 বছর চলে গেছে। সেমভাবে এখান থেকে দেখো সেমভাবে এটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে n0/16 না, n0/8 এর অর্ধেক যদি আবার চলে যায়, তাহলে হচ্ছে n0/16 পরিমাণ থাকে, বাকি n0/16 পরিমাণ চলে গেছে। তাহলে আমার আরও 1600 বছর লাগছে। তাহলে বলো তো টোটাল কত বছর গেছে, 1600 যোগ 1600 যোগ 1600 যোগ 1600, মানে 4টা 1600। তাহলে 4টা 1600 মানে তোমার 6400 বছর। তাহলে আমাকে কিন্তু এটাই জিজ্ঞেস করতে হবে, 6400 বছর পরে প্রাথমিক পরিমাপের কত অংশ অক্ষত থাকবে। তাহলে কত আছে বলো তো, প্রাথমিক পরিমাপ, এটা কিন্তু নট, প্রাথমিক পরিমাপের তোমার 1/16 অংশ অক্ষত আছে। ওকে, অক্ষত, এটা এতটুকু হচ্ছে আমার অক্ষত আছে। আচ্ছা, তেজস্ক্রিয় ক্ষয় দ্রবকের মাত্রা আমরা কিন্তু বলছিলাম যে হয় সেকেন্ড ইনভার্স 1, নাহলে ডে ইনভার্স 1, নাহলে হচ্ছে ইয়ার ইনভার্স 1। যাই হোক না কেন আমাদের বেসিক্যালি টাইম ইনভার্স 1, কারণ এটা তো টাইম, তাই না। তাহলে টাইম ইনভার্স 1, মাত্রা হচ্ছে টাইম। ওকে, রেডনের অর্ধায়ু 3.82 হলে ক্ষয় দ্রবক কত। তাহলে আমরা কিন্তু জানি যে ক্ষয় দ্রবক মানে কিন্তু ln2/t½ ln2/3.82 ডে। তাহলে এখান থেকে তুমি একটা ভ্যালু পেয়ে যাবা, সেটা কিন্তু আসবে ডে ইনভার্স, ঠিক আছে। তাহলে ln2/3.82, তাহলে 0.1814 ডে ইনভার্স 1, এটা হচ্ছে আমার এ নাম্বার। আচ্ছা ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনে যদি আমরা একটু খেয়াল করি, একটা মিনিট। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা করতেছিলাম, সেটা আবার শুরু করি। যে আমাদের এইখানে একটা রিয়েকশন দেওয়া আছে, বলছে এই বিক্রিয়াটা কি। ওকে, দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা ট্রিটিয়াম আর একটা ডিউটেরিয়াম তোমার হচ্ছে যুক্ত হয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করছে, তাই না। তাহলে এই যে হিলিয়াম নিউক্লিয়াসটা তৈরি করলো, তার মানে দুইটা জিনিস হচ্ছে যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করতেছে। সো এই ধরনের জিনিসটাকে আমরা কি বলি বলো তো, এটাকে আমরা বলি হচ্ছে ফিশন। কি বলি, ফিশন। ওকে, সো ফিশন রিয়েকশনে আমার কি হয়, ফিশন রিয়েকশন হচ্ছে অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে যায় এবং একটা পরমাণু গঠিত করে, এটাকে আমরা বলি হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন। আর ফিউশন হইলে তোমার যেটা হইতো যে তখন যেটা হইতো যে একটা পরমাণু ভেঙে গিয়ে তোমার হচ্ছে 2-3টা পরমাণু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো ইউরেনিয়ামকে যদি আমরা নিউট্রন দিয়ে আঘাত করি, তখন কি, তখন হচ্ছে আমার 2টা পরমাণু সৃষ্টি হয়, ধরো হচ্ছে বেরিয়াম আর ক্রিপ্টন। ওকে, সো এইভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব সম্ভবত আচ্ছা এই জায়গাটাতে যেটা বলছিলাম যে রঞ্জন রশ্মি, তাই না। রঞ্জন রশ্মি হচ্ছে তোমার হচ্ছে গ্যাসকে আসলে আয়নিত করতে পারে, ঠিক আছে। গ্যাসকে হচ্ছে তোমার আয়নিত করতে পারে। তাহলে হচ্ছে আমার আসলে এটা হচ্ছে তোমার 3টাই হবে। ওকে, এটা হচ্ছে তোমার 3টাই হবে আর কি।
ওকে, আচ্ছা এক্স রেও করতে পারে, তোমার গামা রশ্মিও করতে পারে, দুইটাই পারে। ঠিক আছে, এক্স রে কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা রে হতে পারে যদি হচ্ছে আমি খুবই বেশি ভোল্টেজ ইউজ করি। ওকে, এটা তোমরা আসলে দেখছো কোথায় বলো তো? তোমার এক্স রে হচ্ছে তোমার কীভাবে আমরা তৈরি করি সেটার একটা আমরা হচ্ছে থিওরি পড়ছিলাম। কোথায় বলো তো? সেটা পড়ছিলাম হচ্ছে আমাদের 8 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানে। ওকে, তো সেখান থেকে হচ্ছে আমরা জিনিসটা বলতে পারি আর কি। আচ্ছা, সো আমাদের মোটামুটি হচ্ছে এতটুকুই ছিল আর কি। সো আশা করি হচ্ছে সব বুঝতে পারছো। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট হচ্ছে শেষ হইল আর কি। ঠিক আছে, ফাইনাল শর্ট ক্লাস শেষ হইল। আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।